এই যে আমার কিউট কিউট আপিরা, এটা আমার তরফ থেকে আপনাদের জন্য একটা গিফট বলতে পারেন। যেহেতু আপনারা সবাই মিলে আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন, তাই আমি এটা এখন গিফট দিলাম আপনাদেরকে। আই হোপ ইউ অল এনজয় ইট। থ্যাংক ইউ। Someone, somewhere. বাবা, কোন আক্কেলে তুমি আমাকে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে বলছো? এক জাঙ্গু, পরিস্থিতি আমার হাতের বাইরে। তোর মা চায় না মেয়েটার কোনো ক্ষতি হোক, আর এই গ্রামের লোক আর মেয়েটার সব মা কোনোদিনই ওকে আমাদের সাথে যেতে দেবে না। তার জন্যই বলছি, তুই যদি ওকে বিয়ে করে নিয়ে যাস তাহলে তাই বলে আমি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করব? আর আমি পারবো না বাবা, তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না। তোমার সব কথা মানি বলে এরকম একটা পরিস্থিতির সময় তুমি আমাকে এই কাজ করতে বলবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি জানি তোর রাগ হওয়াটা স্বাভাবিক, আমি তোকে কোনোদিনও এই কারণে ফোর্স করতাম না, কিন্তু মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে প্লিজ জাঙ্কুক রাজি হয়ে যায়। কথা দিচ্ছি তোকে ওর সাথে বড় হিসেবে কখনোই থাকতে হবে না। তুই শুধু ওকে বিয়ে করে নিয়ে চল, তারপরে তো। বাবা, বিয়েটা আমার কাছে কোনো ছেলে খেলা না। এই যে আজ করলাম, কাল ভেঙে দিলাম। যখন আমি ওকে বিয়ে করব, আমি চাইবো ওর সাথে সারা জীবন থাকতে। কিন্তু ওর বয়সটা তো দেখো, ও মাত্র 14 বছরের। আমি কিভাবে ওকে বিয়ে করতে পারি? আমি বুঝতে পারছি জাঙ্কুক ওর বয়স হয়নি, কিন্তু আমরা বুঝি কি হবে? এই গ্রামের লোকজনের ওর মা তো মানছে না। তুই প্লিজ রাজি হয়ে যা বাবা, তোর মা আর আমার মুখের দিকে তাকিয়ে। এটাই তোর কাছে আমাদের শেষ চাওয়া ধরে নে। তারপরে সত্যি বলছি, তুই যদি মেয়েটাকে নাও চাস নিজের ওয়াইফ হিসাবে, ওকে আমরা তোর চোখের সামনে রাখবো না। আমি শুধু ওকে এই জঘন্য জায়গাটার থেকে মুক্তি দিতে চাই, এই জাহান্নাম থেকে ওকে নিয়ে যেতে চাই। আমাকে কোনো কথা না বলে কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে থাকলো। তার বিরক্ত লাগছে, গ্রামে কিনা বেড়াতে এসে শেষ পর্যন্ত তাকে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে যেতে হচ্ছে। তার মাথা গরম হয়ে যাচ্ছে। যখন সবাই জানলে কি ভাববে? ইনফ্যাক্ট যখন তার ফ্রেন্ডরাই শুনবে, তখন তাকে নিয়ে কিল্লি করবে, এছাড়া আর কিছুই না। জাঙ্কুক রাগ করলেও তার বাবা মাকে খুব বেশি ভালোবাসে। তারা চায় না তার বাবা মার কষ্ট হোক তার কোনো কাজের উদ্দেশ্যে। তার জন্য সে সম্মতিস্বরূপ মাথা নাড়িয়ে বলল, বাবা আমি রাজি, তুমি বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দাও আমি বিয়েটা করব। আরেম খুশি হয়ে গিয়ে সবার আগে জিনকে গিয়ে বলল জাঙ্কুক রাজি হয়ে গেছে। জিন আরেমকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম জাঙ্কুক তোমাকে কখনোই বারণ করতে পারবে না। এখন সব কিছু ভালো ভালোই হয়ে গেলে আমি তেকে নিয়ে আমার কাছে চলে যাব, তারপরে ওকে আর এই নরকে বাস করতে হবে না। কি বলো আরেম? জিন, আর এসব কথা আমরা তো পরেও বলতে পারবো, এখন তুমি গিয়ে থেকে তৈরি করে দাও। ইয়ঞ্জন আর জিন বেস্ট ফ্রেন্ড ছিল। ইয়ঞ্জন ফোনে জিনকে সব বলেছিল কিভাবে সোবিনের আম্মু তাকে মেনে নেয়নি। আসলে সোবিন আর ইয়ঞ্জনের লাভ ম্যারেজ ছিল, যেটা তার আম্মু মেনে নেয়নি। গ্রামে এই ধরনের বিয়ে না মানাটাই স্বাভাবিক, তারা তিলকে তাল করতেই বেশি পছন্দ করে। ইয়ঞ্জন কাঁদতে কাঁদতে জিনকে সব ঘটনা বলেছিল। ইয়ঞ্জন তেকে জিনের কাছে রেখে দিয়ে মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য একটু বলল বাইরে থেকে ঘুরে আসবে। সোবিন ড্রাইভ করতে করতে হঠাৎ তাদের সামনে একটা গাড়ি চলে আসে, আর সেখানেই তাদের অ্যাক্সিডেন্ট হয়। সোবিন জানে বেঁচে গেলে ইয়ঞ্জনের আর সেটা সম্ভব হয় না। তে খুব কান্না করে, বাচ্চাতে কিছুই বোঝে না। সোবিন তেকে কোলে নিয়ে চলে যায়। জিন বলে তের খেয়াল রাখার কথা। সোবিন মাথা নাড়িয়ে বলে, আমি গ্রামে চলে যাব, এখানে আর থাকবো না। এরপরে মাহারাতে আর সোবিন যখন সেখানে ফিরে আসে, সোবিনের আম্মু তাকে আবার বিয়ের জন্য ফোর্স করতে থাকে, আর তেকে কোনো অনাথ আশ্রমে রেখে আসতে বলে। সোবিন খুব রেগে যায়, কিন্তু তার আম্মুকে কিছুই বলে না, যেহেতু সে তার আম্মুকে খুব ভালোবাসে। সে শুধু এটুকুই বলে তার খুশির জন্য সে বিয়ে করতে রাজি, কিন্তু তেকে তার সাথেই রাখতে হবে। সোবিনের আম্মু খুব রেগে গেল, কিন্তু তার সামনে বলার কোনো সাহস পেল না, কারণ যদি হিতের বিপরীত হয়, যদি সোবিন আর বিয়ে করতে না চায় তাহলে কি হবে। এর জন্য সে আর কিছু বলল না, সে রাজি হয়ে গেল। মোটামুটি একটা অনুষ্ঠানের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হলো। যাই হোক, তের মা মানে মিনা, যে তের স্টেপ মম, কিছুদিনের জন্য তের সাথে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে তার আসল রূপ দেখাতে শুরু করলো। সোবিন একদিন কাছ থেকে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় সে তার মেয়েকে নিয়ে খুব চিন্তা করছিল, কারণ মিনার নিজের একটা সন্তান হওয়ার পর থেকে সে তেকে অবহেলা করে, একদমই তাকে মায়ের স্নেহ দেয় না। মোট কথা, সে যদি কোনো ছোট ভুলও করে তখনও তাকে খুব বকে। সৎমা বলে কথা, সৎমা যে আপন মার থেকে অনেক আলাদা হয়, তাই না?
সবিন এসব কথা ভাবতে ভাবতে কখনো অন্যমনস্ক হয়ে যায়, আর অন্যমনস্ক হওয়ার কারণে সে বুঝতে না পেরে একটা গাছের মধ্যে গিয়ে ধাক্কা মারে, যার কারণে তার ব্রেনে এফেক্ট পড়ে। কিছুদিনের জন্য তাকে হসপিটালে ভর্তি করে রাখা হয়, কিন্তু তার কোনো পরিবর্তন আসে না, সে কোমায় চলে গেছে। ডক্টর রিপোর্টে জানিয়ে দেয় তারা তার ট্রিটমেন্ট করতে পারবে না। ইতিমধ্যে তাদের কাছে তেমন টাকা পয়সা না থাকার জন্য এই দুর্ঘটনা ঘটে। দেখতে দেখতে তেও অনেক বড় হয়ে যায়, তার 14 বছর পূর্ণ হয়ে যায়। সৎমা আর তেকে দেখভাল করতে চায় না, তার দাদিও তাকে দৌড়ছাই করে, তার বোন তাকে একদমই পছন্দ করে না। এরপর তের 14 বছর পূরণের সাথে সাথে সৎমা তার বিয়ে দিতে চায়, পাত্র খুঁজছিল। ঠিক সেই মুহূর্তে জিন আসে। জিন তের বিয়ের ওপরে আপত্তি করলে মিনা তখন বলে ওঠে, যদি আপনার মেয়ের মতোই হয় তাহলে আপনার কাছে বিয়ে রাখুন না, আমার গলায় কেন ঝোলাচ্ছেন? আপনাদের যদি এতই ওর প্রতি দরদ তাহলে আপনাদের কাছে নিয়ে যান। কিন্তু পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন বলে কথা, গুজবে একটা ছড়াবেই। তাই জিনকে এক পর্যায়ে বাধ্য হয়ে জাঙ্কুকের সাথে বিয়ে দিয়ে তেকে নিয়ে যাওয়ার কথাটা ভাবতে হয়। বর্তমান জিন তেকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তে, তোকে খুব সুন্দর লাগছে, একটা মিষ্টি পরি লাগছে। আর শোন, তুই একদম ভয় পাবি না, ওখানে গিয়ে তোর মনেই হবে না তুই শ্বশুর বাড়ি রয়েছিস। তোকে শুধু এই জায়গা থেকে নিয়ে যাওয়ার জন্য এই বিয়েটা আমাকে দিতে হচ্ছে, নাহলে আমি তোর বিয়ে দিয়ে না আমার মেয়ের মতো করেই তোকে রেখে দিতাম। ইয়ঞ্জন যখন তোকে আমাদের বাড়ি নিয়ে আসতো তুই কত কান্না করতিস, জিন আন্টিদের বাড়ি থেকে আমি যাবো না। সেই কথাগুলো হয়তো এখন আর তোর মনে নেই, তুই বড় হয়েছিস, তখন তো ছোট ছিলিস। ঠিক তুই এইভাবেই তুই ওখানে থাকবি, চিন্তা করিস না, একদম মন খারাপ করবি না, তুই আমাকে নিজের মার মতোই ভাববি। এখন চল, সময় হয়ে গেছে। তুই কোনো কথা বলে না, সম্মতিস্বরূপ মাথা নাড়ে। তাকে বউ সাজে খুব মিষ্টি লাগছিল, দেখতে তাকে মাশাল্লাহ অনেক সুন্দর। আর হবেই না কেন, ইয়ঞ্জনের মেয়ে বলে কথা, একদম মা আর বাবার মিক্স, খুব সুন্দর দেখতে হয়েছে তাকে। কিন্তু আজ যেন তের চোখের পানি থামছে না। সৎ না হলেও এই বাড়ি ছেড়ে তাকে যেতে হবে, সেই এবার অন্য পরিবেশের মধ্যে অন্যভাবে থাকতে হবে। এগুলো ভেবেই তার বুকটা কেঁপে উঠছে। তারপরেই আর কি বাড়ি পৌঁছে গেল সবাই। নববধূর সাজে তে বসে রয়েছে খাটের এক কোণায়, ভয় লাগছে। এরকম পরিবেশ সে আজ পর্যন্ত কোনোদিনই দেখিনি, কল্পনাও করতে পারে না। খুবই ছোট সে, সেইভাবে কিছুই জানে না তেমন। একটু পরেই দরজায় আওয়াজ হতে তে জড়সড় মেরে আরো গুটিয়ে বসলো। জাংকুক এসছে। জাংকুক এক পলক তের দিকে তাকালো, কোনো কথা না বলে পাশ থেকে বালিশ আর তার ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। বুঝতে বাকি রইল না ইনি তার স্বামী জাংকুক। ঘুমটার আড়াল থেকে জাংকুকের মুখটা বেশ নজরে পড়ল। এক পলক তাকিয়ে তে মাথা নামিয়ে নিয়েছিল, কিন্তু কিছু বুঝতে পারলো না জাংকুক চলে গেল কেন, তার সাথে কোনো কথাও বলল না। তাহলে কি এটাই নিয়ম? তে সেই সবে কোনো ধারণা নেই বলে সে কিছুই বুঝতে পারলো না। ক্লান্ত শরীর, তার জন্য বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারলো না, চোখ বুড়িয়ে আসছে ঘুমে। তাই জড়সড় মেরে খাটের এক কোণায় সে চাদরটা টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে জাংকুক বাইরে ছাদে গিয়ে জায়গা করে শুয়ে পড়লো, আর চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে নিজের মনে বলতে লাগলো, এও ছিল আমার কপালে, শেষমেশ একটা বাচ্চা 14 বছরের মেয়েকে আমাকে বিয়ে করতে হচ্ছে। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে এখন আমি কি করব? আর ওর সাথে থাকবোই বা কিভাবে? একই ছাদের তলায়, একই ঘরে, আমার পক্ষে সম্ভব না। কেউ না জানলেই হলো, আমি ওর থেকে দূরে দূরেই থাকবো। জাংকুক এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। পরের দিন মিষ্টি রৌদ্রের মুখে এসে পড়ে, আস্তে আস্তে চোখ খুলে দেখে অন্য এক জায়গায়। নিজেকে অন্য আরেক জায়গায় আবিষ্কার করার সাথে সাথে তার মনে পড়ে যায় কালকে রাতের ঘটনা। কাল যে তার বিয়ে হয়ে গেছে সেই ঘটনাটা। তে আর অন্য কিছু না ভেবেই বাথরুমের দিকে ধাবিত হলো ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে জাংকুকও এতক্ষণে ঘরে চলে এসছে, তেকে দেখতে পেল না রুমে এসে। ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল। ইতিমধ্যে তে নিচে চলে এসছে, সবার সাথে ব্রেকফাস্ট করছে। লিসা মানে জাংকুকের ছোট বোন তেকে সবার সাথে পরিচিত হতে সাহায্য করলো। তে, এবার আমি সবার ইন্ট্রোডাকশন শুরু করি, সবাই চলে আসো। আব্বু আম্মুকে তো তুমি চেনোই, আর এটা তো আলাদা করে বলার কিছু নেই। আমি লিসা, তোমার ছোট ননদিনী, আর এটা আমার বড় ভাইয়া সুগা, আর তার পাশে যে বসে সে আমার ভাবি জিমি, আর তাদের এই ছোট্ট মিষ্টি বাবু ইউনমিন। এটা নিয়ে আমাদের পুরো ফ্যামিলি। আর তোমার বড়ের সাথে তো তোমার কাল ইন্ট্রোডাকশন হয়ে গেছে, তাই আলাদা করে আর কিছু বললাম না। এখন আর তোমার সাথে আর কোনো গল্প করবো না, তাড়াতাড়ি খেয়ে না, দেখেই বোঝা যাচ্ছে খুব খিদে পেয়েছে তাই না? আহ লিসা, তোর এই দুষ্টামি রাখতো,
তেকে একটু খেতে দে। বাচ্চা মেয়ে সকাল থেকে কিচ্ছু খায়নি, দেখতে দেখতে 11টা বেজে গেছে। চল আমি তোকে খাইয়ে দিই, হ্যাঁ কর। জিন তেকে খাইয়ে দিচ্ছিল, এমন সময় জাংকুক সিঁড়ি দিয়ে নামে। তে একবার তার দিকে তাকায়, কিন্তু জাংকুকের নজর তার দিকে পড়ে না। ফোনের দিকে কি যেন দেখতে দেখতে ছেলেটা নিচে নেমে আসে। তে তাড়াতাড়ি নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। জাংকুক জিনের উদ্দেশ্যে বলল, মা আমার ফিরতে লেট হবে, আজ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, অনেক রাত হতে পারে, তোমরা খেয়ে নিও আর আমার খাবারটা রেডি রেখে দিও, আমি আসছি। কিন্তু সে না হয় আমি বুঝলাম, ব্রেকফাস্ট করবি না, কিছু খেয়ে তো যা, এভাবে খালি পেটে যাচ্ছিস কেন? মা আমার খিদে নেই, আর খিদে পেলে আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না, আসছি। বলেই জাংকুক দ্রুত গতিতে স্থান ত্যাগ করলো। রাত 1টা। তের যেন ভালো লাগছে না, খুব অস্বস্তি হচ্ছে, সারা দিনটাই যেন বিরক্ত লাগছে। ভাবলো একটু শাওয়ার নিয়ে নিলে হয়তো অস্বস্তিটা কমে যেতে পারে, যার কারণে সে গোসলখানায় ঢুকে গেল গোসল করার জন্য। ইতিমধ্যে জাংকুকও বাড়ি চলে এসছে। লিয়া আমার ডিনার সার্ভ করো, আমি উপর থেকে আসছি। লিয়া জাংকুকদের মেড। ঠিক আছে স্যার, আমি সবকিছু সার্ভ করে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। জাংকুক কোনো কথা না বলে ফোন দেখতে দেখতে ওপরে চলে গেল। জাংকুক ফ্রেশ হতে বাথরুমে যাবে, কিন্তু বাথরুমে গিয়ে দেখলো টাওয়াল নেই। টাওয়াল না খুঁজে পাওয়ার কারণে সে রুমের এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখ গিয়ে পড়লো ব্যালকনির সাইডে। জাংকুকের দৃষ্টি ওখানে স্থির হয়ে গেল। এটা কি দেখছে সে? এই যেন আকাশ থেকে একটা মিষ্টি পরি নেমে এসেছে। জাংকুক তের পিছন দেখেই তার যেন প্রেমে পড়ে যাচ্ছে। পড়বেই না কেন, তের চুলের প্রতি জাংকুকের দৃষ্টি আটকে গিয়েছে। পিছন থেকে যে মেয়েটি এত সুন্দর লাগে, জানে না সে সামনে থেকে কত সুন্দর লাগবে। জাংকুক মনে মনে ভাবতে থাকলো। তের চুল কোমর ছাড়িয়ে গেছে, একেবারে কুচকুচে কালো চুল। জাংকুক আস্তে আস্তে এক পা দুপা করতে করতে তের দিকে এগিয়ে যেতে থাকলো। নিজে পিছনে কারোর উপস্থিতি লক্ষ্য করতে পারলো তে, যার কারণে পিছন ফিরতেই সে দেখলো জাংকুক তার পিছনে দাঁড়িয়ে আছে। তে ভয় পেয়ে পিছনে সরে যেতে গেলেই সে একদমই রেলিং এর সাথে ঘেঁষে যায়, আর পড়ে যেতে নিলেই জাংকুক তার হাত তাড়াতাড়ি ধরে নেয়। জাংকুক শুধু এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, ভালো করে পর্যবেক্ষণ করছে তেকে। তের ঠোঁটটা যেন গোলাপের পাপড়ির মতো লাল, আর গায়ের রংটা বরফের মতো ফর্সা। জাংকুক যখন তের চোখের দিকে তাকালো, আর একটা জিনিস লক্ষ্য করলো, তার চোখটা সত্যিই খুব সুন্দর, মাশাআল্লাহ, একদম কালো কুচকুচে মনে। কিন্তু জাংকুক আরেকটা জিনিস লক্ষ্য করলো, তের চোখের পানি। জাংকুক কিছু বুঝতে পারলো না, জিজ্ঞাসার দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকলো। তে তাড়াতাড়ি জাংকুকের থেকে হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে ফিরে তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছলো। তারপরে জাংকুকের দিকে তাকিয়ে বলল, আপনি আপনি কখন আসলেন? বুঝতে পারলাম না। আচ্ছা ওসব বাদ দাও, কিন্তু তুমি কাঁদছিলে কেন, কিছু হয়েছে? এ অনেক মিশুকে ছিল, কিন্তু খুব শান্তও ছিল। তাই শান্ত সুরে বলল, আসলে আব্বা আম্মুর কথা অনেক মনে পড়ছে, ওদের তো অনেকদিন দেখিনি। খুব ছোট ছিলাম যখন ওরা আমাকে ছেড়ে চলে গেছে, আর ওই দূরের আকাশের তারা হয়ে গেছে। তারপর থেকে ওদের কোনো ছবিও আমার কাছে নেই। খুব মনে পড়ে ওদের কথা, খুব দেখতে ইচ্ছা হয়। তাই বাস মনে পড়তে কখন যে চোখের কোণে পানি চলে এসছে বুঝতেই পারিনি। জাংকুক কোনো কথা না বলে নিঃশব্দেই তেকে নিজের বুকের সাথে চেপে ধরে আর তাকে কাঁদতে বারণ করে। জাংকুক যখন তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, সে আরেকটা কথা ভাবছিল, কি করবে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে। কিন্তু মনে মনে তার আব্বুকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছে, সাথে তার মাকেও। এত সুন্দর একটা পরী তার জন্য এনে দিয়েছে তারা, তার জন্য তো একটা থ্যাঙ্কস অবশ্যই দেওয়া দরকার। জাংকুক যখন তেকে ছেড়ে দিল, তখন দেখলো তার মুখটা পুরো ভিজে গেছে। তবে এটা তের চোখের পানি না, তের চুলের পানি, একদম ভিজে চুল। জাংকুক হাত দিয়ে বুঝতে পারলো, তে তোমার চুল তো একদমই ভিজে, তুমি ভালো করে মুছতেও পারো না। টাওয়ালটা আমার কাছে দাও, আমি মুছে দিচ্ছি। জাংকুক তেকে ব্যালকনিতে থাকা দোলনাটির দিকে ইশারা করে বলল বসতে। তে চুপচাপ কাঠের পুতুলের মতো করে গিয়ে সেই দোলনাতে বসলো। জাংকুক আস্তে আস্তে তের মাথা মুছিয়ে দিচ্ছে আর মনে মনে মুচকি মুচকি হাসছে। তে লিসের সাথে ওপরে ছাদে গিয়ে ফুল গাছগুলো পানি দিচ্ছে। অন্যদিকে জাংকুক আরামকে উদ্দেশ্য করে বলল, বাবা তের তো এবারে পড়াশোনাটা স্টার্ট করে দেওয়া দরকার, তাই না? হ্যাঁ,
তোর অবশ্যই পড়াশোনাটা স্টার্ট করে দেওয়া দরকার। তোর মা তো এই জন্যই ডেকে এখানে এনেছে, যাতে নিজের মতো করে তৈরি করতে পারে আর তে যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। কালকে তুই অ্যাডমিশনের ব্যাপারে গিয়ে স্কুলে কথা বলে আসিস। জাঙ্কুক সম্মতিস্বরূপ মাথা নাড়িয়ে উঠে নিজের কাজে চলে যায়। পরের দিন থেকে স্কুলে ভর্তি করে দেয়। তে জোর কদমে পড়াশোনা চলছে। কোনো একদিন রাতের বেলা তে বুঝতে পারছে না এই ম্যাথটা কিভাবে সলভ করবে। অন্যদিকে লিসা ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক তে একসাথে ঘুমায় না, তে লিসার সাথে তার ঘরে ঘুমায়। জাঙ্কুক আলাদা। লিসা ঘুমিয়ে পড়েছে, তাই তের আর সাহস হচ্ছে না তাকে ডাকার। সে নিজে নিজেই চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে সে জাঙ্কুকের ঘরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সামনে যেতেই তার ভয় লাগছে, ভিতরে ঢুকবে কি ঢুকবে না। অনেকক্ষণ ধরে চলাফেরা করছে। জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেখে বাইরে তে দাঁড়িয়ে আছে। তে, তুমি এত রাতে এখানে কি করছো? আসলে আমি এসেছিলাম। ইটস ওকে, তুমি আসতেই পারো, বাট তুমি এত রাতে ঘুমাওনি কেন? এখনো কি করছো? আমি ম্যাপটা বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে সলভ করার চেষ্টা করছি। লিসা আপু ঘুমিয়ে গেছে তো, তাই ডাকতে ইচ্ছে হচ্ছে না। ভাবলাম আপনার কাছে এসে, কিন্তু বুঝতে পারছিলাম না আপনার ঘরে যাবো কি যাবো না, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। এতে পারমিশন নেওয়ার কি আছে? এটা যেমন আমার ঘর, এটা তো তোমার রুম, তাই না? চলো আসো, আমি বুঝিয়ে দিচ্ছি। জাঙ্কুক এবার বিছানা থেকে তার ল্যাপটপটা সরিয়ে নিয়ে থেকে বলল বসতে, আর সে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে জেগে চলে আসলো। তে সামনে বসে সবকিছু তাকে বুঝিয়ে দিয়েছে। তে এখন আর কোনো অসুবিধা নেই, সবকিছু বুঝতে পেরেছে। ঘড়িতে 2টো বাজে। দেখতে দেখতে এতটা সময় কেটে গেছে। জাঙ্কুক লক্ষ্য করলো তে কোনো কথা বলছে না। জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে দেখে তে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক হাসলো। এরপর তে সব বই খাতাগুলো গুছিয়ে রেখে পাশে সাইড টেবিলে রাখার পর তেকে কোলে নিয়ে আস্তে করে বেডে শুইয়ে দিল, আর ব্ল্যাঙ্কেটটা তার গায়ে ভালোভাবে দিয়ে তার কপালে একটা কিস করলো। এরপরে জাঙ্কুক বালিশ আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে তার পাশের সোফাতে শুয়ে পড়লো। দেখতে দেখতে এইভাবে 1 মাস কেটে গেল। তাদের বিয়ের 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে। আরেম একদিন জাঙ্কুককে ডেকে বলল, জাঙ্কুক, আমার বোন আয়ু তোদেরকে দেখতে চায়, বিশেষ করে তার বৌমা তেকে। ওদের দেখার খুব ইচ্ছা হচ্ছে, তাই তোদেরকে বলেছে একবার হলে যেন গ্রাম থেকে ঘুরে আসিস। আমি আর ওদেরকে বারণ করতে পারিনি। এখন তো তে স্কুলেও ছুটি চলছে, আর তোরও তো অফিসে ছুটি আছে। তাহলে জানা একবার গিয়ে ঘুরে আয় গ্রাম থেকে। জাঙ্কুক একবার তের দিকে তাকালো। তে তো অনেক খুশি গ্রামের নাম শোনা মাত্রই। কুকে যদিও যাওয়ার কোনো আগ্রহ ছিল না, তবে তেকে দেখা মাত্রই তার মন পাল্টে গেল। সে তার বাবাকে বলল, আমরা যাব। সেদিন যখন জিন তার ননদিনীর গ্রামে ঘুরতে গেছিল, তারপরে সে জানতে পারে এখানে সবিনরাও থাকে। তাই ভেবেছিল তার প্রিয় বান্ধবীর বরের সাথে একবার দেখা করে যাবে, ভাই কেমন আছে তাই জানতে। তখনই সে তের বিয়ের ব্যাপার আর সবিনের মৃত্যুর খবর সবকিছুই জানতে পারে। তারপরে সেই কাণ্ড, সে এই কারণেই জাঙ্কুককে বউ করে তেকে নিয়ে এসেছে। বৃষ্টিতে ভিজছে, বৃষ্টি যে তার অনেক প্রিয়, তার যেন খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। কোনো দুঃখই যেন তখন তার আর মাথায় আর তার সাথে থাকে না। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। অন্যদিকে জাঙ্কুক থেকে কোথাও খুঁজে না পেয়ে তার তুই কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তে কোথায়। আচ্ছা পুপি, তোমরা তো সবাই এখানে, ভাবি, বোন, তাহলে তে কোথায়? ওকে অনেকক্ষণ ধরে দেখছি না। তে তো এতক্ষণ আমাদের সাথে গল্পই করছিল, বললো আর ভালো লাগছে না। টিভি দেখতে দেখতে উঠে চলে গেল। কি রে লিসা, তে কোথায়? ভাইয়া তো দেখি নিজের বউকে ছাড়া এখন থাকতেই পারে না। কি রে ভাইয়া? লিসা মজা বন্ধ করে বল, তে কোথায়? আরে তে ওপরের ঘরে আছে। লিসার কথা শেষ হতে দিল না, জাঙ্কুক তাড়াতাড়ি ওপরে চলে গেল। সবাই হো হো করে হেসে দিল। জাঙ্কুক ওপরে গিয়েও তেকে খুঁজে পেল না। বাধ্য হয়ে এদিক ওদিক খুঁজতে গিয়ে তের নুপুরের আওয়াজ শুনতে পেল, কিন্তু এটা তো ঘর থেকে আসছে না, ছাদ থেকে আসছে। সে সোজা ছাদের উপরে চলে গেল, আর গিয়ে দেখলো তে বৃষ্টিতে ভিজছে আর খুব আনন্দ করছে, নাচানাচি করছে, হাসছে, খেলছে। এত সুন্দরভাবে তাকে আর কোনোদিনও দেখিনি। এত হাসি খুশি যেন জাঙ্কুক থেকে আগে কখনোই দেখেনি। জাঙ্কুক নিজের মনকে অন্যদিকে ঘুরিয়ে খুব রাগান্বিত দৃষ্টিতে তের দিকে তাকালো। তারপরে কোনো কথা না বলে তের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসলো। তুমি কি এখনো ছোট বাচ্চা? আস্তে আস্তে তো বড় হচ্ছ, নিজের খেয়াল রাখতে পারো না তুমি? সবসময় বাচ্চাদের মতো বিহেভ করো কেন? আরে আমি কি করলাম? আমি তো বৃষ্টিতে নিজের মতো ভিজছিলাম, আপনিই তো আমাকে এখানে নিয়ে আসছেন।
নিয়ে এসছি ঠিক করেছি, কারণ তুমি যেটা করছিলে মোটেও ঠিক করছিলে না। এভাবে বৃষ্টিতে ভিজলে যে কোনো মুহূর্তে জ্বর এসে যেতে পারে। এখন চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর যদি দ্বিতীয় দিন তোমাকে দেখি এইভাবে বৃষ্টিতে ভিজতে, তাহলে দেখে নেবে তুমি। আপনি আমাকে বকছেন কেন? ভালোভাবে বলতে পারেন না? তোমাকে না বকলে তুমি শোধরাবেও না। এখন যাও চুপচাপ। যে কথা সেই কাজ। ঠিক তেমন রাতে তের জ্বর এসছে। জাঙ্কুক থেকে এই কারণে অনেক বকা দেয়। সে যদি আজ বৃষ্টিতে না ভিজতো এরকম কিছুই হতো না। তারপরে সে আবার তেকে খাইয়েও দেয়। ওষুধ খাওয়ানোর পর তেকে ঘুমিয়ে পড়তে বলে। তের ঘুম আসছে না। তবে জাঙ্কুক তের কাছে যায় আর তেকে নিজের বুকের কাছে টেনে নেয়। তারপরে শক্ত করে জড়িয়ে ধরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। জ্বরটা অনেক কমেছে। তের তাও পরের দিন বিকেলে একদমই ভালো লাগছে না। সবকিছুই যেন অস্বস্তি লাগছে। আয়ু বলল তেকে নিয়ে একবার ঘুরে আনতে। লিসা তে যখনই বেরিয়ে যাচ্ছিল, জাঙ্কুক কোথা থেকে এসে বলল সেও যাবে। ভাইয়া, এখন তো দেখি তুই তোর বউকে ছাড়ছিস না। আমরা দুজন যাব, তুই গিয়ে কি করবি? কে যেতেই হবে, কারণ তে কতটা অবাধ্য আর জেদি মেয়ে সেটা আমি প্রুফ পেয়ে গেছি। তো এখন জ্বর অবস্থায় কোনো অকাজ করুক আমি চাই না। বেশি কথা না বলে আমি যাব। চল। আপনি আমাকে কি বললেন? আমি অবাধ্য, আমি জেদি? তাতে কোনো সন্দেহ আছে? চলো। এরপরে ওরা তিনজন মিলে গ্রামের এদিক ওদিক ঘুরতে যায়। খুব মজা হচ্ছে তাদের। তে আর লিসা জাঙ্কুককে ফেলে রেখে এদিক ওদিক দৌড়াচ্ছে। জাঙ্কুক দেখছে, শুধুই দেখছে তার মিষ্টি পরিটাকে। কতই না হাসি খুশি। তের যেন জ্বর নিমেষের মধ্যে কোথায় না কোথাও উধাও হয়ে গিয়েছে। জাঙ্কুক এই মুহূর্তে তের কিছু ফটো তার ফোনে তুলে নিল। মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোর কথা যখন তের এই ফটোগুলো দেখবে তার নিশ্চয়ই মনে পড়বে। সে মুচকি হাসলো। তারপর ফোনটা পকেটে তুলে নিয়ে তাদের দুজনকে বলল, সন্ধে হয়ে গেছে, আর কত ঘুরবি, চল। তে, লিসা, জিমিন একটা ঘরে ঘুমাচ্ছিল আর বাকি ছেলেরা আর একটা ঘরে। জাঙ্কুক ভোরবেলা আস্তে আস্তে তের কাছে আসে। দরজা ভেজানোই ছিল। সে আস্তে আস্তে তের কানের কাছে গিয়ে বলে, ওই তে। তে ভয় পেয়ে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে চিৎকার দিতে যাবেই জাঙ্কুক মুখ চেপে ধরে আর বলে, আমি আমি জাঙ্কুক। করতে থাকে, কিন্তু জাঙ্কুক ছাড়ে না। বলে, বাইরে আসো, তারপর সব বলছি। জাঙ্কুক চলে যায়। তে নিঃশব্দে আস্তে আস্তে উঠে চলে যায়। রাখে যাতে জিমিন আর লিসা কোনোভাবেই জেগে না যায়। আরে, আপনি এভাবে আসছেন কেন? আর এখন তো সবে ভোর 5টা বাজে। আপনি এখন কি চান? কেন, আমাকে দেখতে ইচ্ছা করে না তোমার? আরে তা হবে কেন, এখন সবাই ঘুমাচ্ছে। এইভাবে আসলে সবাই কি ভাববে? আর আপনি যা যা করছেন তাতে এমনিতেই। যাকে বাদ দিন, কি চান বলুন। আমি এখন ঘুরতে যাবো তোমার সাথে, তো চলো রেডি হয়ে নাও। এত ভোরে কেউ ঘুরতে যায় নাকি? আরে তে, এই ভোরবেলায় তো ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তুমি একবার প্রকৃতিটা দেখবে। চলো চলো, এত কথা না বলে রেডি হয়ে নাও। এর কোনো কথা বলে না, সে চেঞ্জ করে নেয়। এরপরে জাঙ্কুক আর তে বেরিয়ে পড়ে শব্দহীন প্রকৃতির মাঝে। দুজন মিলে হেঁটে চলেছে, নিঃশব্দতা উপভোগ করছে। গ্রামের পরিবেশটা যেন পুরোই শান্ত, কোনো হইচই নেই। খুবই ভালো লাগছে দুজনের। দুজন হাত ধরে হাঁটতে হাঁটতে এক জায়গায় আসে। তে দেখে অনেক ফুল ফুটেছে। সে খুশি হয়ে জাঙ্কুকের হাত ছেড়ে দৌড়ে সেখানে চলে যায়। দৌড়ানোর সময় তার জুতো জোড়া একপাশে খুলে রাখে আর এদিক ওদিক ঘাসের উপরে হাঁটতে থাকে। শিশির ভেজা ঘাস, হাঁটতে বেশ ভালো লাগছে। কিন্তু গোলাপ চারা থাকার কারণে হঠাৎ একটা কাঁটা তের পায়ে ফুটে যায়। তার পা অনেকটাই কেটে যায়। তে চিৎকার করে ওঠে, আহ! ব্যাকুল হয়ে পিছনে ফিরে দেখে তের এই অবস্থা। জাঙ্কুক একটা স্টাফের সাথে কলে কথা বলছিল। পিছনে ফিরে দেখে তের এই অবস্থা। তাড়াতাড়ি ফোনটা কেটে সে তের কাছে যায়। তোমাকে যে কাজগুলো বারণ করি সেই কাজগুলো করতে তোমার এত ভালো লাগে? আমি বললাম না জুতোটা খুলবে না? আমি অন্য মানুষকে হলেই তোমার দুষ্টামি শুরু হয়ে যায়, তাই না? জাঙ্কুক আরো অনেক কথাই বলতে যাবে, তখনই তে কান্না জুড়ে দেয় আর বলে তার ব্যথা করছে আর জাঙ্কুক কেন এরকম ভাবে তাকে বকছে। আমার পায়ে ব্যথা দিচ্ছে, আপনি আমাকে এভাবে বকছেন কেন? আপনার যদি আমার প্রতি এত মায়া না থাকে সরে যান, আমি একাই চলতে পারি। আমাকে সাহায্য করবে উঠতে? না, উনি এসে লেকচার দিচ্ছে আমাকে। তে একা একা উঠতে যায়, তখনই পড়ে নিতে গেলেই জাঙ্কুক তাকে ধরে নেয় আর বলে, আমাকে ছাড়া তো এক পাও চলতে পারো না, আবার এত রাগ কোথা থেকে আসে শুনি?
তারপরে জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়, তারপরে বাড়ি নিয়ে এসে তার পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে বেশি যেন দৌড়াদৌড়ি না করতে, পায়ের ব্যথাটা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আয়ু রান্না করছে আর তে কিচেনে বসে আয়ুর সাথে গল্প করছে, নানা জিনিস নিয়ে তাদের মধ্যে গল্প চলছে। আয়ুর কাছে তে একবার রান্না করার বায়না করলে আয়ু তাকে বলল সে এখন অনেক ছোট, সে আগে বড় হোক তারপরে সবাইকে রান্না করে খাবে, এখন তাকে এখানে মজা করতেই বলল। অন্যদিকে ঘুম থেকে উঠে নিজের পাশে টেকে দেখতে না পেয়ে জাঙ্কুক ভয় পেয়ে যায় আর এদিক ওদিক তে বলে চিৎকার করতে থাকে। তখন মানে আয়ুর হাজবেন্ড আর জাঙ্কুকের ফুপা জাঙ্কুককে বলে এত বউ পাগলা হলে চলবে? ফুপা সেরকম কোনো ব্যাপার না, তেকে আমি দেখতে পাইনি, কালকে সকালে ওর পায়ে একটা কাঁটা ফুটে গেছিল, ওকে বলেছে বেশি চলাফেরা না করতে, কিন্তু ঘুম থেকে উঠে দেখি ও পাশে নেই আর ও যা, তার জন্যই আমি ওকে খুঁজছি, এর থেকে বেশি কিছু না। জানি বউ পাগল কতটা তুমি আমি বুঝতেই পেরেছি, তুমি যা করলে এবারে এসে। জাঙ্কুক তার ফুফাকে আর কোনো কথা বলতে না দিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর তার ফুফুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তে কোথায়। তে আর লিসা বাইরে রয়েছে, ওরা দুজন মনে হয় বাইরে কিছু করছে, আমি বললাম এখানে বসতে, তে বললো 5 মিনিটের মধ্যে চলে আসবে, এতক্ষণ আমার কাছে বসেই অনেক গল্প করছিল, দেখি বাইরেই আছে ওরা। গিয়ে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তে আর লিসা যেন বাচ্চাদের মতো করে কাদার উপরে খেলছে। সেদিন বৃষ্টি হওয়ার পর চারিদিকে কাদা কাদা ভর্তি আর সেই কাদার ওপর তে খেলছে। তের মাথায় কি একটুও বুদ্ধি নেই, তার পা কালকেই কেটে গেছে, এর মধ্যে তো কোনো ইনফেকশন হয়ে যেতে পারে। জাঙ্কুক তাড়াতাড়ি তের কাছে গেল। জাঙ্কুক খুব জোরে দুজনকে একটা ধমক দিল, লিসা চুপচাপ চলে যায়। তে কান্না কান্না মুখ, কিন্তু জাঙ্কুক কোনো কথা বলে না, টানতে টানতে তেকে ঘরে নিয়ে আসে। আর একটা কথা আমি শুনবো না, প্রত্যেক দিন তোমাকে কিছু না কিছু করতেই হবে না, নতুন একটা জিনিস না ঘটালে তোমার শান্তি হচ্ছে না, তাই না? কি করতে গিয়েছিলে বাইরে? সবসময় কি তোমাকে সবকিছু বলে দিতে হবে? তোমার মাথায় কি এটুকু বুদ্ধি নেই? এই কাটা পা নিয়ে তুমি কাদার উপর লাফালাফি করছিলে, মনে হচ্ছিল তো 5 বছরের একটা শিশুকে আমি বিয়ে করেছি। তুমি এবার চুপচাপ ঘরে বসে থাকবে আর কোথাও নড়াচড়া করবে না। আর তুমি যদি অন্যদিকে গিয়েছো আর সেটা যদি আমি জানতে পেরেছি, আমার থেকে খারাপ কেউ হবে না, মাথায় রাখবে। তে মনে মনে বলল, আপনি যা পচা খারাপ, আপনার থেকে খারাপ আর কেই বা হবে। তুমি কিছু বললে? তে মাথা নেড়ে বলল, না। 1 সপ্তাহ হয়ে গেছে, দেখতে দেখতে ওদের বাড়ি যাওয়ার সময় চলে এসে। সবাইকে বিদায় দিয়ে চলে আসার সময় তে খুব কান্না করছিল, তার যে গ্রাম ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। আর তাকে বলল আবার যখন ছুটি পড়বে সে যেন তাড়াতাড়ি চলে আসে এখানে। মা, আজকে আমি রান্না করি, তুমি তো রোজ রান্না করো আম্মু, একদিন আমি রান্না করলে কি হবে, প্লিজ আমাকে রান্না করতে দাও। না, তুই আরেকটু বড় হয়ে নে, তারপর সব রান্না তুই করিস, তখন তো আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। তুই আর জিমিনি তো সব রান্না করবি, তাই না? জিমিন মনে হয় ওপরে আছে, তুই গিয়ে ওকে ডেকে আন না। আম্মু, তুমি গিয়ে ডেকে আনো, ভাবে মনে হয় পুচুকে খাওয়াচ্ছে, ইয়নমিনকে তখন মনে হয় খাওয়াচ্ছিল, আমি গিয়ে একবার দেখেছিলাম। তুমি ডেকে আনো, ততক্ষণ আমি এখানে দাঁড়াচ্ছি, আর আমি কোনো দুষ্টামি করবো না, কথা দিলাম। সত্যি করবি না তো? কোনো দুষ্টামি করবো না, তুমি নিশ্চিন্তে যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। জিমিনকে ডাকতে যাওয়া মাত্রই তে পাশে থাকা ছুরি আর কিছু সবজি নিয়ে কাটতে শুরু করলো। সে ভালো মতোই কাটছিল, আস্তে আস্তে সে আয়ুকে দেখেই অনেক কিছুই শিখে গেছে। কাটতে কাটতে হঠাৎ সে অন্যমনস্ক হয়ে যায়, কারণ জাঙ্কুক তার সামনে চলে এসছে আর একেবারে রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তে অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে সে বুঝতে না পেরে তার আঙুলের একটুখানি কেটে যায়, আর জাঙ্কুক ওই দিকে তাকিয়ে বলে, তে সাবধানে। তখনই কাণ্ডটা হয়ে গেছে। জাঙ্কুক খুব বকা দিয়েছে তেকে, সবসময় তাকে কিছু একটা করতেই হবে। এই কদিন আগে তার জ্বর সারলো, তারপর পায়ের কাটা, এখন আবার হাত, মানে পরপর কিছু না কিছু চলতেই আছে। জাঙ্কুকের বকা শুনে তের বেশ অভিমান হলো। জাঙ্কুক সবসময় তাকে বকে, আর যদি জাঙ্কুক তার সামনে না আসতো সেরকম কিছু হতোই নাকি? জাঙ্কুকেরই তো দোষ, তাই অভিমান করে জাঙ্কুকের সাথে সে একটাও কথা বলছে না। জাঙ্কুক থেকে বকা দেওয়ার কারণে অনেকবার ক্ষমা চাইলেও তার কোনো কাজ হলো না, কারণ তের অভিমান যে পাহাড়ের সমতুল্য। জাঙ্কুক যখন আর তের অভিমানের সাথে পেয়ে উঠছে না, এক পর্যায়ে বাধ্য হয়ে সে বলল, তে যা বলবে সে তাই করতে রাজি। ঠিক আছে, আপনি ভেবে বলছেন তো আমি যা বলবো আপনি সেগুলো সব করবেন? হ্যাঁ তে, তুমি যাই বলবে আমি সব করব, বলো আমাকে কি করতে হবে।
জাঙ্কুকের হাত ধরে তে বাথরুমে নিয়ে যায়। বাথরুমে জাঙ্কুককে দাঁড় করিয়ে তারপরে সে কিছু জামা কাপড় নিয়ে এসে বলে এগুলোকে কেচে দিতে হবে। জাঙ্কুক অবাক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। কিন্তু তে, বাড়িতে তো ওয়াশিং মেশিন আছে। আছে তো আমি জানি, কিন্তু আপনি তো বলেছেন আমি যা বলবো আপনি তাই করবেন। অ্যাজ ইউ লাইক, এটা আপনার শাস্তি ধরে নিন। তার মানে কি আপনি করবেন না? জাঙ্কুকের ভয় হলো তে যদি আবারও তার সাথে কথা না বলে, তাই সে বলল কেন করব না, আমার তে যখন বলেছে আমি অবশ্যই করব। জাঙ্কুক বসে গেল জামা কাপড় নিয়ে আর কাচতে আরম্ভ করলো কোনো প্রশ্ন না করে। একদিন সকালে জাঙ্কুকের তো বেশ রাগ হয়েছে তের ওপরে। তে তাকে দিয়ে এইসব কাজ করাতে পারে? এইসব ভাবতে ভাবতে সে রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। এমন সময় তেজার সামনে কফি নিয়ে এসে গেল। আপনার কফি। আর আপনার কি লেট হচ্ছে না? অন্যদিন তো বলেন আমার এই টাইমে যাওয়া চাই, ওই টাইমে যাওয়া চাই, আর আজ এতক্ষণ হয়ে গেছে তাও আপনি বেরোননি বাড়ির থেকে। কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? আচ্ছা বাবা আমি যাচ্ছি। এভাবে বলছো কেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? কেন, এইমাত্র তুমিই না বললে অফিসে যাওয়ার লেট হয়ে গেছে? আমি অফিসে যাচ্ছি? এইভাবে যাবেন? এইভাবে মানে? আমি তো ঠিকই আছি। একবার নিজের দিকে ভালো করে তাকান, তারপর নিজেই বুঝতে পারবেন। জাঙ্কুক নিজের শরীরের নিচের দিকে তাকিয়ে দেখে সে শুধু টাওয়াল আর শার্ট পরে অফিসে চলে যেতে যাচ্ছিল। নিজের কাণ্ডে নিজেই হেসে ফেলে সে। জিন বাড়িতে নেই, তাই তে রান্না করবে বলে ডিসাইড করেছে। জিন যদিও বাইরে থেকে খাবার আনার কথা বলে দিয়েছে, কিন্তু তেই সে নিজে রান্না করবে বলে জেদ ধরেছে। জিনকে না জানিয়ে সে আজ জাঙ্কুকের জন্য রান্না করেছে। জাঙ্কুক রাত্রে বাড়ি এসে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসতে তে অনেক খাবার নিয়ে এসে তার সামনে দিল। তে, আম্মু তো বাড়ি নেই, তুমি তো এই খাবারগুলো মনে হচ্ছে বাইরে থেকে অর্ডার করনি, তাহলে কে রান্না করেছে? ভাবিও তো বাড়ি নেই, লিসাও নেই, তাহলে তুমি? হ্যাঁ, কে আবার করবে? আমিই রান্না করেছি। টেস্ট করে বলুন না আমার রান্না কেমন হয়েছে। সেসব বাদ দাও, তোমাকে বারণ করেছি না তুমি এসব কাজ করতে যাবে না। আরে ছাড়ুন তো, এখন আপনি খেয়ে বলুন কেমন হয়েছে। আজ ফার্স্ট টাইম আমি রান্না করেছি, টেস্ট করুন টেস্ট করুন। জাঙ্কুক একটু খাবার মুখে দিয়ে বুঝতে পারে এটা কেমন ধরনের রান্না হয়েছে, কিন্তু সে নিঃশব্দে সবটুকু খেয়ে নেয়। তে বলে এত ভালো লেগেছে আপনার, তাহলে আরেকটু দিই, বলেই জাঙ্কুকের পাতে আরেকটু তুলে দেয়। জাঙ্কুক পুরোটা শেষ করে রুমে চলে আসে। কেমন হাজবেন্ড উনি কেই জানে। ওয়াইফটা দাঁড়িয়ে রয়েছে, উনি একবার আমাকে বললো না তে তুমিও বসো, দুজন মিলে একসাথে খাই। আমারও খিদে পাচ্ছে, এখন আমি নিজেও খেয়ে নিই। প্লেটটা নিজের কাছে এগিয়ে নিল আর খাওয়া শুরু করলো, কিন্তু এটা খাবার না, অন্য কিছু হয়েছে। তে একবার মুখে দেওয়া মাত্র ঝাল যেন তার চারিপাশে ছড়িয়ে গেল। তার চোখ থেকে পানি পড়ছে, আর সে ঝাল যেহেতু সহ্য করতে পারে না তাই চিৎকার করতে লাগলো। জাঙ্কুক তখনই তার সামনে পানির গ্লাস নিয়ে আসলো, এনে তেকে বলল খেয়ে নিতে। তে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে বলল এতটা ঝাল হয়েছে, তাও আপনি চুপচাপ খেয়ে নিলেন, আমাকে তো বলতে পারতেন। তাতে কি হয়েছে, আমার ওয়াইফটা ফার্স্ট আমার জন্য ভালোবেসে কিছু রান্না করেছে, আর আমি তার মুখের উপর বলে দেবো এটা ভালো হয়নি? তের জাঙ্কুকের প্রতি যেন ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। জাঙ্কুক এত সুন্দর আচরণ করে তার সাথে, তে যতই কিছু করুক না কেন। জাঙ্কুক যদিও তাকে বকে, তবুও পরে তার সাথে কত ভালো ব্যবহার করে। সত্যি হি ইজ এ পারফেক্ট ম্যান। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। তের আজ 18 বছর পূরণ হবে, তাই সে আজ খুব খুশি। জাঙ্কুক পার্টির আয়োজন করেছে, সবাই এসছে সেখানে। তে কেক কাটছে। ক্যান্ডেলগুলো নেভানোর পর কেকটা কাটা হয়ে গেলে সে সবাইকে একবার একবার করে খাইয়ে দিচ্ছিল। এরপর জাঙ্কুকের টার্ন আসে। জাঙ্কুক তার দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে। এরপর জাঙ্কুককে যখন তে কেক খাইয়ে দিতে যায়, জাঙ্কুক তে আঙুলে হালকাভাবে একটা বাইট করে। তে শক হয়ে যায়। এরকম আচরণ জাঙ্কুক আজ পর্যন্ত তার সাথে কোনোদিনও করেনি, কিন্তু আজ কি হলো? একটু ভয় পেয়েই তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয়। লিসা আর তে সেই সন্ধেবেলার আগে মানে বিকালের দিকে অনেকক্ষণ আগে বেরিয়েছে, তবুও এখনো বাড়ি আসেনি। জাঙ্কুক বাড়ি এসে শুনে তার খুব টেনশন হচ্ছে। সে বারবার কল দিচ্ছে লিসাকে, লিসা কল রিসিভ করছে না। জাঙ্কুক যখনই ভাবলো সে গাড়ি নিয়ে বেরোতে যাবে, তারপর যখন সে মেন গেট খুললো দেখলো তে আর লিসা দুজনে দাঁড়িয়ে আছে। দুজনের মুখটাই হাসি হাসি, কিন্তু জাঙ্কুক আরও একটা জিনিস লক্ষ্য করলো, তে চুলের দিকে। অত সুন্দর চুল, সে কি ধরনের কালার করিয়েছে, কি বাজে লাগছে।
তার এই কালো চুলটাই কি সুন্দর ছিল না, যেটা জাংকুকের পছন্দ ছিল। তার পাল্টানোর কি দরকার ছিল? খুব রাগ হচ্ছে তের ওপরে। জাংকুক কিছু বললো না, সাইড দিল। দুজন ভিতরে ঢুকে এসে তাদের মামনি মানে জিনকে বারবার কালার দেখাতে লাগলো আর জিজ্ঞাসা করলো কেমন হয়েছে। তখন জাংকুক বলল, আর পারমিশন নিয়ে তুমি এই কালারটা করিয়েছো? তুমি একবার আমাকে জিজ্ঞাসা করেছো নাকি তোমার ব্যাপারে বলার কোনো আমার রাইট নেই এটা ভেবে চলে গিয়েছো? আরে আপনি এভাবে কেন রিয়াক্ট করছেন? লিসা আপু বললো তাই আমি করিয়েছি। আর বাইরে আমি এখন বড় হয়ে গেছি, কার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করি না। আসি তুমি কতটা বড় হয়ে গেছো আমি তো দেখতেই পাচ্ছি। তোমার একটা থার্ড ক্লাস কালার করিয়ে এমন একটা ভাব নিচ্ছ, কি না কি ব্যাপার তোমার? একদম রাস্তার মেয়েদের মতো লাগছে। লিসা তুই করছিস কর, ওকেও নিয়ে যেতে হয় সাথে করে। তুই এইভাবে রিয়াক্ট করছিস কেন? আমি সত্যি বুঝতে পারিনি। আমি থাক, তোদের ন্যাকামো অনেক হয়েছে, আমি রুমে যাচ্ছি। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জিন তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। আর হবেই বা কি করে? জাংকুক যা বকলো তাকে রাস্তার মেয়ে বলেছে, এটাই তের অভিমান। জিন তাকে কত বোঝাচ্ছে জাংকুকের কথা না ধরতে, কিন্তু তে তো তেই। সে রাগ করে বললো পরের দিন তাকে পার্লারে আবার নিয়ে যেতে। লিসা আর জিন দুজনেই অবাক, কিন্তু কিছু বললো না, কারণ তে খুব কান্না করছে বলে। তাকে এখন কিছু বললে আবারও যদি খুব রেগে যায় বা কেঁদে দেয়, তার জন্য আর কিছু বললো না। পরের দিন পার্লারে গিয়ে তে পুরো নিজের চুলটা কেটে দিল, ছোট করে দিয়েছে। যত অংশ কালার করেছিল সেটা কেটে পুরো ছোট করে দিয়েছে। বাড়ি এসে জাংকুক যখন দেখলো তের এই কাণ্ড, সে আরো খেপে গেল। রুমে এসে দেখলো তে ব্যালকনির সাইডে বসে আছে। তখন জাংকুক গিয়ে তাকে বলল, ও এখনো অর্ধেক বাকি রেখেছো? পুরোটাই তো কেটে দিতে পারতে, একদম পারফেক্ট লাগতো তোমার জন্য। কি আপনি বলে দেবেন আমি কি করব না করব? আপনার বলার কোনো রাইট নেই আমার উপর, বুঝেছেন? আপনি আমার সাথে কথা বলবেন না। তোমার চুল কাটার কি দরকার ছিল? আমি একবারও বলেছি তোমার চুল কাটতে? ও হ্যালো মিস্টার, এটা আমার চুল, আমার ইচ্ছা হলে আমি কাটবো, না ইচ্ছা হলে আমি কাটবো না, এইভাবেই রেখে দেবো। আমার এখন ইচ্ছা হয়েছে আমি কেটেছি, আপনার কিছু বলার কোনো রাইট নেই। জাংকুক বুঝতেই পারলো তের রাগ হয়েছে, আর রাগের মাঝে এগুলো করেছে। এখনো সেই জাংকুকের উপর রেগে রয়েছে। কাল অতটাও রিয়াক্ট করা তার উচিত হয়নি, ভালোভাবে বোঝালেই পারতো। যাই হোক, জাংকুক এবার তের পায়ের কাছে গিয়ে বসে আর বলে, আচ্ছা বাবা আমি সরিতে ভুল হয়ে গেছে। তুমি জানো তোমার এই চুলগুলো আমার অনেক প্রিয় ছিল, তুমি ওইভাবে কালার করিয়েছো, আমার একদম পছন্দ হয়নি। তাই কাল কিছু না ভেবেই তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলে দিয়েছি। আই এম সরিতে, আমাকে ক্ষমা করে দাও। তোমার চুলগুলো আমার অনেক প্রিয় ছিল, হুট করে তুমি এরকম করবে আমি বুঝতে পারিনি। সরিতে, এবারে তোমার সাথে কথা বলো। ঠিক আছে বলতে পারি, একটা শর্তে। জাংকুক খুব ভয় পেল, কারণ সে জানে এর শর্ত কেমন হতে চলেছে, কিন্তু কিছু করার নেই, তাকে যে মানতেই হবে। সে রাজি হয়ে গেল। তে বলল, আপনি লিভিং রুমের সামনে গিয়ে কান ধরে এক পা তুলে দাঁড়িয়ে থাকবেন। মিনিমাম আপনাকে টাইম দিলাম 20 মিনিট। 20 মিনিট এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, রাজি তো? কি আমি এভাবে? সবাই কি ভাববে? অসম্ভব। তাহলে আমার পক্ষে আপনার সাথে কথা বলা অসম্ভব। ঠিক আছে আমি যাচ্ছি। এরপরে আর কি করার, জাংকুক চলে গেল। বাইরে কান ধরে দাঁড়িয়ে রয়েছে, সবাই তার দিকে একবার একবার করে তাকিয়ে অনেক মজা করছে। যাতে তাকে এর মধ্যে একবার বলেও দিয়েছে, কি রে ভাইয়া ভাবি পানিশমেন্ট দিয়েছে। এরপরে আর কি তে রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে আর দেখছে। জাংকুক সেই দিকে তাকালো, কিন্তু কিছুই করার নেই। তের মান ভাঙাতে গেলে তাকে এটুকু তো করতেই হবে। এরপর জাংকুকের একটা ডিল ফাইনাল হওয়ার কারণে তার ক্লায়েন্টের সাথে তার একটা পার্টি হলো, মানে ডিল ফাইনাল হওয়ার কারণে। এরপরে আর কি জাংকুক খেয়ে বাড়ি এসেছে, বাট তে তার জন্য অপেক্ষা করছে খাবার নিয়ে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর জাংকুক আসলো। তে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল, জাংকুককে বললো বসতে। জাংকুক বুঝতেই পারলো তে তাকে খাওয়ার জন্য বলেছে। এখন যদি সে বলে বাইরে থেকে কে এসছে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। আর যদি এখন সে খেতে যায়, কিভাবেই বা খাবে? তার পেট যে পুরো ভর্তি। এরপরেও তের সাথে সে ঝগড়া করতে চাইলো না। খুব আস্তে আস্তে ধীর গতিতে সে গিয়ে বসলো। বসার পরে তে তাকে অনেক কিছু খাবার দিল আর বলল, একদম চিন্তা করবেন না, আজ আমি নিজে টেস্ট করেছি আর সব কিছু পারফেক্ট, আপনি খাওয়া শুরু করুন। এরপর তে জাংকুকের পাশে বসে পড়লো। জাংকুক খাচ্ছে, কিন্তু আস্তে আস্তে, পারছে না সে আর খেতে। তো লক্ষ্য করলো। তারপর জাংকুককে বলল, আজও কি ভালো হয়নি আমার? না না, খুব সুন্দর হয়েছে। আসলে কি বলো তো তে, অনেক কাজ করেছে তো, তাই আজ খিদে পাচ্ছে না। কি করলো
করলে মানুষের খিদে পায় না? আমি তো বাবা এতদিন উল্টোটাই জানতাম, কাজ করলে মানুষের বেশি বেশি খিদে পায়। আর কি জাঙ্কুকে পুরো খাবারটা শেষ করতে হয়। নিজের শখের ফুল গাছগুলোতে, গোলাপ চারাগুলোতে পানি দিচ্ছিল। এমন সময় পাশের ছাদ থেকে একটা ছেলে তাকে দেখে সিটি মারছে। জাঙ্কুক ছাদে আসে দেখার জন্য, দেখছিল, কিন্তু হঠাৎ তার নজরে সেই ছেলেটা পড়লো। ছেলেটা তার দিকে তাকিয়ে তাকিয়ে, মানে তের দিকে তাকিয়ে তাকিয়ে চুল ঠিক করছে, স্টাইল দিচ্ছে। তের সেদিকে কোনো খেয়াল নেই, সে নিজের মনে আনন্দে ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। জাঙ্কুক থেকে বলল, নিচে চলো। কেন? আমার এখনো বাকি আছে, আর কয়েকটা আছে, আমি তারপরেই যাব। আমি বললাম না তুমি নিচে যাবে? আরে তুমি রাগ দেখাচ্ছ কেন? আমি যাচ্ছি, 5 মিনিটে যাচ্ছি, তুমি যাও, আমি আসছি। আমি বলছি তো তুমি নিচে যাবে। এইভাবে বলছো কেন? যাচ্ছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, নিজের মনে মনে বিড়বিড় করছে, অকারণেই সবসময় রাগ দেখাতে থাকে, বুঝতে পারে না কার উপর রাগ দেখাবে, তাই তে আছে না, এর উপরেই রাগ দেখায়, যত সব। জাঙ্কুক এবার ছেলেটার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালে ছেলেটাও ভয়ে ভয়ে নিচে নেমে যায়। জাঙ্কুক নিচে এসে কিচেনে যায়। তে সেখানে সব খাবারগুলো নিয়ে এসে ডাইনিং টেবিলে রাখবে, তাই জাঙ্কুক ভাবলো তার হেল্প করবে। তার জন্য সে বললো, তে তুমি বাকিগুলো নিয়ে আসো, আমি এটা নিয়ে যাচ্ছি। খুশি হলো, কিন্তু জাঙ্কুক যেই একটা ডিশ ধরতে গেল, হঠাৎ গরম থাকার কারণে তার হাত পুড়ে গেল। তে বললো, আমি বললাম না গরম আছে, আপনাকে তো সাবধানে ধরতে বললাম, তাই না? আসুন, কি অবস্থা করেন আপনি। আপনি নিয়ে বসুন, আমি নিয়ে যাচ্ছি। আপু একটু এদিকে আসো না। এরপরে জিমিন আর তে মিলে সব খাবার ডাইনিং টেবিলে গিয়ে রাখে। তে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আচ্ছা আপনার যদি এত ইচ্ছা ছিল আমার হাতে খাওয়ার, সেটা মুখেই বলতে পারতেন, এভাবে হাত পুড়িয়ে ফেলার কি দরকার ছিল? আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। আর এই বাকি সদস্যরা হেসে ফেললো, কিন্তু জাঙ্কুক বুঝতে পারলো না এই কথার কি উত্তর দেবে। সে তো সাহায্য করতেই গিয়েছিল। জাঙ্কুক ল্যাপটপের সামনে বসে বসে তার কিছু ডকুমেন্টস হয়তো ফরওয়ার্ড করছিল। এমন সময়তে তাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলে, আচ্ছা জাঙ্কুক, একটা কথা বলি, তুমি কবে থেকে আমার পারমিশন নিচ্ছ কথা বলার জন্য? শোনো না জাঙ্কুক, আমাদের যদি একটা বাবু থাকতো কত ভালো হতো, তাই না? আমি তো সারাদিন বোর হই, তার জন্যই বলছি, তুমি তো বাড়ি থাকো না, আমি বাবুটাকে নিয়ে খেলা করব। কি বলো জাঙ্কুক? কি এত তাড়াতাড়ি? না, আর তুমি সারাদিন বোর হও কেন? লিসা থাকে, ভাবি থাকে, আম্মু থাকে, বাড়ির সবাই থাকে, আর ইনফ্যাক্ট তোমার ফ্রেন্ড ইয়নমিন ও তো থাকে, তাহলে তুমি বোর হও কিভাবে? তুমি বুঝবে না, একটা মেয়ের জীবনে একটা বাচ্চা কতটা ইম্পর্টেন্ট। আরে নিজে আগে ঠিক মতো বড় হও, নিজেই বাচ্চাদের মতো ব্যবহারগুলো আগে বাদ দাও, তারপরে বাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করো। না জাঙ্কুক, আমাকে একটা বেবি এনে দাও না, আমার বেবি লাগবে। নিজেই তুমি একটা বেবিতে, তুমি এখন বেবি নিয়ে কি করবে? কি করব মানে বাবুকে নিয়ে সবাই যা করে তাই করব, আমিও খেলা করব। আর সেটার জন্য তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে, আর সেটা তুমি পারবে না। পারবো না কে বলেছে? সব পারবো, তুমি দেবে কিনা বলো। জাঙ্কুক আর কিছু বলে না, রুম থেকে সোজা চলে যায় বাইরে। তেকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ তের মাথায় যখন একটা জিদ চলে আসে তো সেটা করেই ছাড়ে। তাই বেকার বেকার তের সাথে তর্ক করে লাভ হবে না। পরের দিন সকালে জিনকে সব বলে দেয়। জিন হো হো করে হেসে ফেলে তার বৌমার কাণ্ড শুনে। কি আর বলবে, 18 বছর হয়ে গেল, তের মাথার বুদ্ধি কতটা বোঝাই যাচ্ছে। জানেন মা, আপনার ছেলে আমাকে একটা বাবু এনে দেবে না বলেছে। একটা এনে দিলে কি হয়? না, তুমি তো এখনো ছোট, তুমি এখন বাবু নিয়ে কি করবে? তোমার পয়সা আরেকটু বেড়ে যাক, তারপরে নিশ্চয়ই হবে। আর আমাদের এত তাড়াতাড়ি নাতি নাতনি না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আর জাঙ্কুককে আমি বুঝিয়ে দেবো, তুমি মন খারাপ করে থেকো না, ঠিক আছে? তুমি যাও, গিয়ে লিসার সাথে কথা বলে আসো, মনটা হালকা হবে, যাও। তার শাশুড়ি মায়ের কথা মতো চলে গেল। জিন মুচকি হাসলো। দেখতে দেখতে অনেকদিন কেটে গেছে, আর জাঙ্কুকের ওয়েডিং অ্যানিভার্সারি। জাঙ্কুকের বুকেতে মাথা রেখে দিয়েছে, জাঙ্কুক তের মাথায় বিড়ি কেটে দিচ্ছে হাত দিয়ে। অন্যদিকে জাঙ্কুক ভাবছে অন্য আর একটা কথা। একদিন সেই তার বাবাকে বলেছিল কোন আক্কেল একটা 14 বছর বয়সী মেয়েকে তার বাবা তার গলায় ঝুলিয়ে দিচ্ছে, কিন্তু সে কোনোদিনও বুঝতেই পারেনি এই মেয়েটাকে সে আজ এত ভালোবেসে ফেলবে। সে নিজের অজান্তেই তের মাথায় একটা কিস করে আর বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও কোনোদিনও যাবো না তে, সবসময় এইভাবেই তোমার পাশে থাকবো, নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত, কথা দিলাম।